Hello students, welcome to my new online class. This class is for NEET student. তোমাদের এর আগে যে আমি একটা এমসিকিউ সেট দিয়েছিলাম ওয়েব অপটিক্স থেকে, তোমরা ওটা ছিল আমার এমসিকিউ সেট 3। সেই এমসিকিউ সেটটি তোমরা সলভ করে পাঠিয়েছো, তোমরা কোয়ালিফাই করেছো এবং সেট 1-2 থেকে সেট 3 পারফরমেন্স অনেক ভালো। 5-6টা এমসিকিউ পারোনি আউট অফ 90, মানে 90টার কাছাকাছি প্রায় এমসিকিউ ছিল, তার মধ্যে মাত্র 5টা থেকে 6টা এমসিকিউ পারোনি। সো আই ক্যান সে দ্যাট দ্য পারফরমেন্স ইজ ভেরি গুড। যে 5-6টা এমসিকিউ তোমরা পারোনি সেগুলো আজকে এখন আমি ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল MCQ number 17. MCQ number 17টা কি বলছে? In the adjacent diagram, CP represents a wave front and AO and BP the corresponding two ray. ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা মিরর, ক্লিয়ার? রিফ্লেক্টর এক কথায়। দিস ইজ QR ইজ দ্য রিফ্লেক্টর। এটা কি করে হচ্ছে? রোজ রোজ একই কেস হচ্ছে কেন? তো বলি নো। দেখো, QR হলো এখানে রিফ্লেক্টর অ্যান্ড দিস ইজ অ্যান ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। ওকে, নর্মাল হবে, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? এখান থেকে যে রেটা ইনসিডেন্ট হলো, তাহলে এটা আর একটা রে, মনে করো বোঝো। তাহলে ACO আর এটা হচ্ছে BP। বলা হচ্ছে এখানে যে CP রিপ্রেজেন্টস এ ওয়েভ ফ্রন্ট। এই সিপিটা হলো ওয়েভ ফ্রন্ট। আমরা জানি সবসময় রে হয় ওয়েভ ফ্রন্টে নর্মাল। তাহলে ক্লিয়ারলি আমি এখান থেকে বলতে পারি যে সি পয়েন্ট এবং পি পয়েন্টটা একই ফেজে আছে। যেহেতু সিপিটা ওয়েভ ফ্রন্ট, তাহলে সি পয়েন্ট আর পি পয়েন্ট একই ফেজে আছে। কিন্তু যে এই রেটা এ থেকে ও হয়ে রিফ্লেক্ট করার পর কোথায় গিয়ে রিচ করলো? পিতে রিচ করলো। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু থিটা, দেয়ারফর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলসো ইকুয়াল টু থিটা। যদি আমি এই যে মিরর সেখান থেকে পি পয়েন্টের উপর নর্মাল ড্র করি, পি থেকে মিররের উপর নর্মাল ড্র করি পি থেকে, তাহলে এই ডিস্টেন্সটা বলা আছে কত? ডি। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে? দেখো, সি এবং পি এই দুটো পয়েন্টে কিন্তু সেম ফেজে ছিল, কিন্তু সি থেকে রেটা মিররের ও পয়েন্টে রিফ্লেক্ট হওয়ার পর পিতে এসছে, ফলে এই রাস্তাটা কিন্তু এক্সট্রা গিয়েছে। এই রেটা, এই যে এও রেটা কিন্তু সি থেকে ও থেকে পি, এই রাস্তাটুকু এক্সট্রা গিয়েছে। আর পি রেটা বি থেকে পি, আর এটা এ থেকে ও হয়ে পিতে গিয়েছে, দিয়ে পি পয়েন্টে দুটো রে মিট করছে। পি পয়েন্টে কোন দুটো রে মিট করছে? একটা হলো সরাসরি, আর একটা হলো এ থেকে ও হয়ে রিফ্লেক্ট হয়ে আসছে সেটা। তোমার ক্লিয়ারলি এই রেটা কিন্তু অনেকটা বেশি পাথ আসছে, তাহলে পাথের ডিফারেন্স কত হবে? দেয়ারফর পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু হোয়াট? দেয়ারফর পাথ ডিফারেন্স ডেল্টা এক্স যদি বলি, ডেল্টা এক্স উইল বি ইকুয়াল টু সি আর পি, এই দুটো পয়েন্ট কিন্তু সেম ফেজে আছে,
তাহলে সি থেকে ও, ও থেকে পি, এই রাস্তাটুকু এটা এক্সট্রা গিয়েছে, তাহলে পাথের ডিফারেন্স কত হবে? পাথের ডিফারেন্স উইল বি ইকুয়াল টু সিও প্লাস ওপি। ঠিক আছে, পাথ ডিফারেন্স ইকুয়াল টু সিও প্লাস ওপি। ওকে ফাইন, অ্যান্ড ট্রাই টু ফাইন্ড সিও প্লাস ওপি। ওকে, সো ট্রাই টু ফাইন্ড সিও প্লাস ওপি। আর কিছু বলা আছে এখানে? কিছু বলার নেই। আচ্ছা, সিও প্লাস ওপি। ওকে, এমসিকিউ নাম্বার 17, পাথ ডিফারেন্স। আচ্ছা, তাহলে পাথ ডিফারেন্স ইকুয়াল টু সিও প্লাস ওপি। নাও লুক অ্যাট দ্য ট্রায়াঙ্গেল ওপিডি। ওপিডি, এই এটা ক্যাপিটাল ডি। এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতেই পারি যে কস থিটা ইকুয়াল টু, এটা থিটা, এটা নর্মাল, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ডি বাই ওপি। ক্লিয়ার? তাহলে ওপি সমান কি হয়ে যাবে? ডি বাই কস থিটা হয়ে গেল। ট্রায়াঙ্গেল ওপিডি থেকে পাওয়া গেল ওপি ইজ ইকুয়াল টু ডি বাই কস থিটা। নাও লুক এট দ্য ট্রায়াঙ্গেল ওপিসি। ওপিসি এটা, এই ট্রায়াঙ্গেলের নর্মাল কোনটা? এটা নর্মালস, আর এই অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে cos 2 থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos 2 থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এবার হিসাব করো কোনটা হবে। ভূমি বাই অতিভুজ, যদি এই অ্যাঙ্গেলটাকে আমি 2 থিটা ধরছি তাহলে এটা আমার লম্ব, তাহলে ভূমি কোনটা? ওসি, আর অতিভুজ কোনটা? ওপি। ঠিক আছে, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি। ফাইন, তাহলে এখান থেকে লেখা যাবে যে ওসি ইজ ইকুয়াল টু ওপি ইন্টু কস 2 থিটা। আবার ওপি মানে কত? ডি বাই কস থিটা, তাহলে ডি বাই কস থিটা ইন্টু কস 2 থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে এসো, তাহলে পাথ ডিফারেন্সটা কত হচ্ছে দেখো। পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইকুয়াল টু হয়ে গেল আমার সিও প্লাস ওপি। সিও মানে ডি বাই কস থিটা ইন্টু কস 2 থিটা প্লাস ওপি মিনস ডি বাই কস থিটা। তাহলে কমন নিলে কি হবে? ডি বাই কস থিটা। দুটো থেকে যদি আমি ডি বাই কস থিটা কমন নিই, ভেতরে থাকবে 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, তাহলে ডি বাই কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা। ওকে, দিস ইজ ইকুয়াল টু ডি বাই কস থিটা। আচ্ছা, 1 প্লাস কস 2 থিটা মানে আমরা জানি যে 2 কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হবে 2 কস স্কোয়ার থিটা। এটা গেল আমার পাথের ডিফারেন্স। এখানে আরেকটা পাথ ডিফারেন্স যোগ হবে। সেই পাথ ডিফারেন্সটা কেন আসছে দেখো, এইখানে যে একটা রিফ্লেকশন হয়েছে না, এই রিফ্লেকশনটার জন্য একটা এক্সট্রা পাথ ডিফারেন্স হবে ল্যামডা বাই 2। এই যে পাথ ডিফারেন্স, তার সঙ্গে একটা এক্সট্রা পাথ ডিফারেন্স প্লাস মাইনাস যোগ করতে হবে ল্যামডা বাই 2। কেন? তার কারণ এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হলো এই যে রিফ্লেকশনে ফেজের চেঞ্জ হয় পাই, রিফ্লেকশনে ফেজ চেঞ্জ হয় পাই, আর পাই ফেজ চেঞ্জ হওয়া মানে পাথের ডিফারেন্স হবে ল্যামডা বাই 2। ঠিক আছে, সব রিফ্লেকশনে কিন্তু ফেজ চেঞ্জ পাই হয় না। যখন রিফ্লেকশন ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম তখন ফেজ চেঞ্জ হয় পাই। তাহলে দেখো, রিফ্লেকশন ব্যাকড বাই ডেন্সার মিডিয়াম মিন্স যেখানে রিফ্লেকশনটা হচ্ছে তার পিছন দিকে যদি থাকে ডেন্সার মিডিয়াম, তাহলে সেই রিফ্লেকশানে ফেজের চেঞ্জ হবে পাই, তার মানে পাথ ডিফারেন্স ইন্ট্রোডিউস হবে ল্যামডা বাই 2। তাহলে এখানে কিন্তু তাই হয়েছে। এটা গ্লাস, এটা এয়ার থেকে গ্লাস, তাহলে পিছন দিকে কি আছে? গ্লাস। তাহলে গ্লাসটা ডেন্সার মিডিয়াম, তাহলে এই রিফ্লেকশনটাই কিন্তু ফেজের চেঞ্জ হবে পাই। ঠিক আছে, তাহলে টোটাল পাথ ডিফারেন্স কত হলো? টোটাল পাথ ডিফারেন্স ডেল্টা এক্স প্রাইম যদি বলি ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস মাইনাস ল্যামডা বাই 2। ঠিক আছে, ডেল্টা এক্স প্লাস মাইনাস ল্যামডা বাই 2। ওকে,
ওকে ফাইন, ডেল্টা এক্স প্লাস মাইনাস ল্যামডা বাই 2। আচ্ছা, এখানে যদি আমি ধরে নিই যে এই রিফ্লেকশানটাতে ফেজ মানে মাইনাস ফেজ হয়, ডিফারেন্স মাইনাস ল্যামডা বাই 2। আচ্ছা, এই যে পাথ ডিফারেন্সটা কন্ডিশন কি বলেছে, এর জন্য ম্যাক্সিমা কখন হবে? এখানে পি পয়েন্টে ম্যাক্সিমা বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনটা কি? দিস পাথ ডিফারেন্স মাস্ট বি ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, এই পাথ ডিফারেন্স ইকুয়াল টু যদি এন ল্যামডা হয়, তাহলে ওখানে হবে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেখানে এন ইকুয়াল টু 0, 1, 2, 3 এটসেট্রা। ওকে, দেয়ারফোর আমি অলরেডি পেয়েছি এখান থেকে ডি বাই কস থিটা ইন্টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এন ল্যামডা। দেয়ারফোর তাহলে যদি আমি এখানে ফাইনালি ইকুয়েশনটা রাখতে চাই, জাস্ট এখানে ওইটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ল্যামডা বাই 2টাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে গুণ করে দিলে কি হবে বলো? কস থিটা একটা কাটবে, তাহলে ডি ইন্টু 2 কস থিটা ইকুয়াল টু ওইদিকে নিয়ে গেলে হবে এন প্লাস হাফ ইন্টু ল্যামডা। ঠিক আছে, এন প্লাস হাফ ইন্টু ল্যামডা। আমাকে বের করতে হবে কস থিটা। যদি এন এর ভ্যালু 0 হয়, তাহলে ডি ইন্টু 2 কস থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে আসছে কস থিটা সমান কী হবে? কস থিটা উইল বি ইকুয়াল টু ল্যামডা বাই 4d। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে থিটা অ্যাঙ্গেলটা যদি হয় কস থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 4d, তাহলে কিন্তু পি পয়েন্টটা হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 17 ডিসকাশন কমপ্লিট হলো। এরপর যেটা হয়নি সেটা হলো এমসিকিউ নাম্বার 41। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 41। ওকে, এমসিকিউ নাম্বার 41। একটা ফিগার দেওয়া আছে, একটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হচ্ছে। বলা হচ্ছে কিউ ইজ দ্য পজিশন অফ ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ অন দ্য রাইট সাইড অফ ও অ্যান্ড পি ইজ দ্য 11th ব্রাইট ফ্রিঞ্জ অন দ্য আদার সাইড অ্যাজ মেজার্ড ফ্রম কিউ। If the wavelength of the light used is 600 nanometer, then S1b will be equal to. This is very very good MCQ and very standard MCQ. ঠিক আছে, তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই হচ্ছে আমার দুটো স্লিট, একটা হচ্ছে S1 স্লিট, একটা হলো S2 স্লিট। ক্লিয়ার? এটা হচ্ছে মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সেন্টার লাইন। আচ্ছা, এটা হলো S1 স্লিট, এটা হচ্ছে S2 স্লিট। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টারে কি হয় আমরা জানি, ইন্টারফারেন্সের যে সেন্ট্রাল ফ্রিঞ্জ সেটা কি হয়? সেন্ট্রাল ম্যাক্সিমা হয়, সেন্ট্রাল ম্যাক্সিমা। নেক্সট বলা আছে যে উপরে একটা রাইট সাইডে, এই সেন্টার পয়েন্টের উপরের দিকটা হচ্ছে রাইট সাইড আর নিচের দিকটা হচ্ছে লেফট সাইড, অপোজিট সাইড। তো রাইট সাইডে এখানে একটা পয়েন্ট কিউ, সেই পয়েন্টে কি আছে? কিউ পয়েন্টটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, আর উল্টো দিকে একটা পয়েন্ট বলা হয়েছে পি, বলা হচ্ছে সেখানে আছে কি বলা হচ্ছে 11th ব্রাইট। এখানে আছে 11th ব্রাইট, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টুইস্ট আছে কোশ্চেনটায়, যে টুইস্টটা ধরতে হবে সেটা হচ্ছে
এই পি পয়েন্টে যে ব্রাইট 11th ব্রাইট মানে 11 নম্বর ব্রাইট, সেটা কিন্তু ও থেকে কাউন্ট করা হয়নি, এই 11 কাউন্ট করা হয়েছে পি কিউ থেকে। তাহলে কিউ থেকে যদি পি এর ব্রাইটটা 11 নম্বর হয়, তাহলে সেন্টার পয়েন্ট ও, সেখান থেকে পি এর ব্রাইটটা কত নম্বর হবে? দেখো, ও থেকে কিউ হলো 1 নম্বর, আর কিউ থেকে পি হচ্ছে 11 নম্বর, তাহলে ও থেকে পি কত নম্বর হবে? 10 নম্বর হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা 11th ব্রাইট উইথ রেসপেক্ট টু কিউ, বাট পি পয়েন্টটা আসলে 10th ব্রাইট উইথ রেসপেক্ট টু সেন্টার ও। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি এটা কিন্তু 11th নয়, এটা আসলে কিন্তু 10। কার রেসপেক্টে? ও পয়েন্টের রেসপেক্টে। আচ্ছা, পি পয়েন্টে লাইট S1 থেকেও যাবে, S2 থেকেও যাবে, তাহলে এই গেল আর S2 থেকে গেল। এই S1 থেকে যে রে গেল আর S2 থেকে যে রে গেল, তাদের মধ্যে পাথের ডিফারেন্স কোনটা? আমাকে S2 থেকে S1 পি এর উপর নর্মাল ড্র করতে হবে, ঠিক আছে? দিস ইজ দ্য নর্মাল, দিস নর্মাল ইজ S2B। তাহলে দেখতেই পাচ্ছ যে বি থেকে পি এর ডিস্টেন্স আর S2 থেকে পি এর ডিস্টেন্স সেম। তাহলে এইটুকু রাস্তা, উপরের যে রে, সেই রেটা এইটুকু রাস্তা এক্সট্রা গিয়েছে, S2B, S1B, সরি S1B। তাহলে পাথ ডিফারেন্সটা কত এখানে? পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে S1B, ঠিক আছে? পি পয়েন্টে হচ্ছে ব্রাইট, পাথ ডিফারেন্স কত? ব্রাইটের কন্ডিশনটা কি? n ল্যামডা, ঠিক আছে? n ল্যামডা। তাহলে পি পয়েন্টে কত নম্বর ব্রাইট হয়েছে? 10 নম্বর। তাহলে n ইকুয়াল টু হোয়াট? 10। তাহলে 10 ল্যামডা। তাহলে S1B উইল বি ইকুয়াল টু 10 ল্যামডা। এখানে চাইছে কি? ল্যামডা দেওয়া আছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 10 ইন্টু ল্যামডা মিন্স 600 ন্যানোমিটার, মিন্স 600 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এবার ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটার সঙ্গে ম্যাচ করছে। ভেরি ভেরি সিম্পল এমসিকিউ, কিন্তু কনসেপ্ট থাকলে তবে করা যাবে। এই টাইপের এমসিকিউ নিট পরীক্ষায় থাকবে। এই এমসিকিউটা কিন্তু ভীষণই ইজি, ভীষণ ইজি, কিন্তু যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই এমসিকিউটা সে সলভ করতে পারবে না। যার কনসেপ্ট ওকে আছে, সে কিন্তু এই এমসিকিউটা 1 মিনিট সময়ও নেবে না, সলভ করে দেবে। ওকে, তাহলে এমসিকিউ নাম্বার 60, সরি ডিসকাস করলাম আমি এমসিকিউ নাম্বার 41। এরপরে আসছে এমসিকিউ নাম্বার 46। ওকে, MCQ number 46, right? Two ideal slits S1 and S2 are at a distance d apart and illuminated by a light of wavelength lambda passing through one ideal slit is placed on the line through S2 as shown. The distance between the plane of the slits and the source is d. A screen is held at a distance capital D. ফিগার ড্র করলে তবে বোঝা যাবে। এই একটা সোর্স এস, ঠিক আছে? আর এখানে দুটো স্লিট আছে, তার মধ্যে একটা স্লিট এই এস সোর্সের লাইনে, একই লাইনে, আর একটা স্লিট কিন্তু আছে উপরে। উপরেরটা হলো আমার S1 স্লিট, আর নিচেরটা হচ্ছে আমার S2 স্লিট। দেখো একটু ডিফারেন্স। আমরা ইয়ংস ডাবল স্লিটে এই যে অরিজিনাল সোর্সটাকে এই দুটো সোর্সের একদম মাঝামাঝি নিচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু এই অরিজিনাল যে সোর্স এস, সেটা কিন্তু একটা সোর্সের লাইনে আছে। এটুকুই ডিফারেন্স এখানে, ঠিক আছে? বলে দেওয়া হচ্ছে যে এই দুটো সোর্সের মধ্যে সেপারেশন ডি, আর এটা হলো আমার লাইন, এটা স্ক্রিন। বলা হচ্ছে যে এই সোর্স থেকে এই ডিস্টেন্সটাও ক্যাপিটাল ডি, আবার এই সোর্সগুলো থেকে স্ক্রিনের ডিস্টেন্সটাও ক্যাপিটাল ডি। ক্লিয়ার? আচ্ছা, এই হলো ব্যাপার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেন অফ দ্য স্লিট অ্যান্ড দ্য সোর্স ইজ এত। দ্য মিনিমাম ভ্যালু অফ ডি ফর হুইচ দের ইজ ডার্কনেস অ্যাট ও। বলছে যে ও পয়েন্টে ডার্কনেস হবে কখন, তার জন্য মিনিমাম ভ্যালু অফ ডি কত লাগবে। এখানে বলে দেওয়া আছে
যে স্মল ডি লেস দেন ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে মিনিমাম ভ্যালু অফ ডি ফর হুইচ দেয়ার ইজ এ ডার্কনেস অ্যাট ও। ঠিক আছে, ডি এর মিনিমাম ভ্যালু কত হলে ও পয়েন্টে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ডার্কনেস হবে। তাহলে ও পয়েন্টে লাইট রিচ করছে কিভাবে? একটা সরাসরি S2 দিয়ে সোজা, আর একটা S থেকে S1 হয়ে তারপরে যাচ্ছে ও পয়েন্টে। ও পয়েন্টে যে দুটো রে গিয়ে মিট করছে তার মধ্যে একটা হলো সরাসরি S দিয়ে S2 হয়ে, আর একটা S দিয়ে S1 হয়ে তারপর ওতে যাচ্ছে। তাহলে এই দুটো রের মধ্যে পাথের ডিফারেন্স কত হবে? ডেল্টা এক্স ইকুয়াল টু পাথের ডিফারেন্স কত হবে বুঝতেই পারছো, S থেকে S1 তারপরে হচ্ছে ও, তার মানে হচ্ছে ওই রাস্তাটা কত, S1 প্লাস S1O, এটা হচ্ছে এই পাথটা। আর এই পথটা কত? এই পথটা হলো মাইনাস S2 প্লাস S2O, মনে রাখবে। তাহলে এই যে রাস্তাটা, এটা প্লাস এটা, এই পথটা আর সোজা পথটা, এদের মধ্যে ডিফারেন্সটাই তো পাথ ডিফারেন্স। ক্লিয়ার? সো নাও দেখো, S থেকে S1 এর ডিস্টেন্স আর S1 থেকে O এর ডিস্টেন্স কিন্তু সেম, এই দুটো ইকুয়াল হবে। তার কারণ হলো যে দেখতেই পাচ্ছ যে এটাও ক্যাপিটাল ডি, এটাও ক্যাপিটাল ডি, এই অ্যাঙ্গেলটা 90, ক্লিয়ারলি এটা আর এটা সমান হতে হবে, যেহেতু এটা মাঝামাঝিতে আছে, একদম মাঝামাঝিতে। ঠিক আছে, তাহলে S1 is equal to S1O, from the diagram S1 is equal to S1O। তাহলে এটা লিখতেই পারি আমি S1 প্লাস S1O মানে কি লিখতে পারি, তারপর লিখতে পারি 2SS1। ঠিক আছে, এটাকে লিখে দিলাম 2SS1 মাইনাস, সিমিলারলি SS2 is equal to S2O, SS2 equal to D, ক্যাপিটাল ডি, দুটো ক্যাপিটাল ডি। তাহলে এটাকেও লিখতে পারি মাইনাস 2SS2। ক্লিয়ার? তাহলে 2 কমন নিচ্ছি, SS1 মাইনাস SS2। তাহলে 2, এই SS1 মানে কি হবে, SS1, এই ট্রায়াঙ্গেলটা দেখো, লুক এট দ্য ট্রায়াঙ্গেল S1 S2। এখান থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ সমান √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে এটা কত, ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এটা কত, এই ডিস্টেন্সটা স্মল ডি, তাহলে স্মল ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার √ অফ ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার মাইনাস SS2 মানে কি, ক্যাপিটাল ডি, তাহলে মাইনাস ক্যাপিটাল ডি। এই হলো ফর্মুলা। তাহলে 2 ইন্টু, এখানে যদি আমি এই যে রুটের মধ্যে ক্যাপিটাল ডি স্কোয়ার কমন নিই, তাহলে ভেতরে কি থাকবে, 1 প্লাস স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার। ওকে, 2 ইন্টু, আচ্ছা, মাইনাস ক্যাপিটাল ডি, আচ্ছা 2 ইন্টু এই ক্যাপিটাল ডি স্কোয়ারটা রুটের বাইরে আসলে কি হবে, শুধুমাত্র ক্যাপিটাল ডি। আর বাকিটা লিখতে পারি আমি এভাবে, 1 প্লাস স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, রুট মানে টু দি পাওয়ার হাফ, আর বাইরে চলে আসলে এখানে মাইনাস ক্যাপিটাল ডি আগে বাইরে আছে। দেয়ারফোর পাথ ডিফারেন্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে, কিন্তু অলরেডি বলা আছে যে ডি লেস দেন ক্যাপিটাল ডি, তার মানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি উইল বি লেস দেন 1, অনেক ছোট কোয়ান্টিটি হবে। ছোট কোয়ান্টিটি হওয়ার জন্য আমরা এখানে ডেল্টা এক্স ইকুয়াল টু 2 ইন্টু এইটাকে যখন এক্সপ্যান্ড করব, যেহেতু এটা ভেরি স্মল কোয়ান্টিটি, সেজন্য হায়ার পাওয়ারগুলো নেগলেক্ট হবে, সিম্পলি হাফ পাওয়ারটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। আমরা জানি, এগুলো করেছি অনেকবার। তাহলে ক্যাপিটাল ডি ইন্টু 1 প্লাস হাফ ইন্টু স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার আর মাইনাস ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে ফাইনালি পাথ ডিফারেন্সটা কত আসছে দেখি, 2 ইন্টু, ভেতরে আমি গুণ করে দিই, ক্যাপিটাল ডি প্লাস এটা একটা ডি কাটবে, তাহলে ডি স্কোয়ার বাই 2D মাইনাস ক্যাপিটাল ডি, ডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফাইনালি কি আসলো, ডি স্কোয়ার বাই শুধু ক্যাপিটাল ডি, 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাথ ডিফারেন্স ইকুয়াল টু বেরোলো কি,
ডি স্কোয়ার বাই হ্যাঁ ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি হবে পাথ ডিফারেন্স। আচ্ছা, তাই তো হওয়ার কথা। ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি, ডি স্কোয়ার বাই এখানে, আচ্ছা ও ওকে, ক্যান্সেল হয়ে যাওয়ার পর এটাই থাকছে। ওকে ওকে, এটা হচ্ছে আমার পাথের ডিফারেন্স, ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি। এবার প্রশ্ন হলো যে ও পয়েন্টে কিন্তু হতে হবে ডার্ক। এবার ডার্কের কন্ডিশনটা কি? ডার্কের কন্ডিশন হলো যে পাথ ডিফারেন্স মাস্ট বি ইকুয়াল টু, পাথ ডিফারেন্স মাস্ট বি ইকুয়াল টু অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। এটা ডার্কের কন্ডিশন, যেখানে n ইকুয়াল টু 0 1 2 3 এটসেট্রা। ঠিক আছে, তাহলে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু, ধরে নিচ্ছি লেট n ইকুয়াল টু 0টা নাও, একদম শুরুর ভ্যালুটা। তো ডেল্টা এক্স মানে কত বেরিয়েছে আমার, কোথায় লিখলাম, যাই হোক এই তো, ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু n0 বসালে ল্যামডা বাই 2। তাহলে ফাইনালি আমার চলে আসছে এখানে যে ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2। ডি ইকুয়াল টু রুট ওভার অফ, না রুট ওভার অফ ল্যামডা ইন্টু ক্যাপিটাল, রুট ওভার অফ ল্যামডা ডি বাই 2, রুট ওভার অফ ল্যামডা ডি বাই 2, এটা হবে অ্যান্সার। দিস মাস্ট বি দ্য অ্যান্সার, রুট ওভার অফ ল্যামডা ডি বাই 2। ওকে, রুট ওভার অফ ল্যামডা ডি বাই 2, এটাই হওয়া উচিত। আমার দেখতে হবে কোনটার সঙ্গে ম্যাচ করছে। হ্যাঁ 46, তার মানে অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ইন কেস অফ এমসিকিউ নম্বর 46। তারপরে চলে আসছে এমসিকিউ নম্বর 65। এমসিকিউ নম্বর 65, the maximum number of possible interference maxima for the slit separation equal to twice the wavelength in Young's double slit experiment is, this is very important MCQ. দেখো Young's double slit experiment, এই একটা স্লিট আর এই একটা স্লিট, এটা হচ্ছে S1 স্লিট, এটা হলো S2 স্লিট, এটা মিড পয়েন্ট, এটা হলো আমার স্ক্রিন। ক্লিয়ার? বলা হচ্ছে যে যে লাইটটা পড়ছে তার ওয়েভলেন্থ যদি হয় ল্যামডা, তাহলে স্লিট দুটোর মধ্যেকার যে সেপারেশন ডি সেটার সমান হবে 2 ল্যামডা। বলেই দেওয়া আছে এখানে, এমসিকিউটা ভালো করে পড়বে, এমসিকিউটা ভালো করে পড়লেই দেখতে পাবে যে দ্য স্লিট সেপারেশন ইকুয়াল টু টুয়াইস দ্য ওয়েভলেন্থ, তাহলে ডি ইকুয়াল টু 2 ল্যামডা। তাহলে কতগুলো ম্যাক্সিমা পাওয়া যাবে? যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি আমি এখানে, পি পয়েন্ট। তাহলে পি পয়েন্টে লাইট রে S1 থেকেও যাবে আর S2 থেকেও যাবে, মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। লেট দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এই দুটো রের মধ্যে পাথের ডিফারেন্স কত হবে? আমি এই পাথ ডিফারেন্স বের করতে গেলে আমাকে এখান থেকে নর্মাল ড্র করতে হবে। দিস ইজ দ্য নর্মালস। Clear? And if this angle is theta, then this angle will also be theta. তাহলে পাথের ডিফারেন্স কোনটুকু? এইটুকু হলো পাথের ডিফারেন্স ডেল্টা এক্স। যদি এটা আমার ডি হয় আর এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি যে সাইন থিটা ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডি। ডেল্টা এক্স লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তার মানে পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইকুয়াল টু কী হবে? ডি সাইন থিটা। এবার পি পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন কি? যে পাথ ডিফারেন্স ডি সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু এন ল্যামডা। এটা হচ্ছে ম্যাক্সিমা পাওয়ার কন্ডিশনস। ক্লিয়ার? দিস ইজ দ্য কন্ডিশন ফর গেটিং ম্যাক্সিমা।
আচ্ছা, বলছে যে ম্যাক্সিমাম কতগুলো ম্যাক্সিমা পাবো, ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল ম্যাক্সিমা। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল ম্যাক্সিমা। ওকে, দেখো বলেই দেওয়া আছে এখানে যে এই ডি মানে 2 ল্যামডা, তাহলে 2 ল্যামডা সাইন থিটা দিস ইজ ইকুয়াল টু n ল্যামডা। ক্লিয়ার? তাহলে বোথ সাইড থেকে ল্যামডা ক্যান্সেল করে দিলাম, তাহলে সাইন থিটা ইকুয়াল টু n/2। আচ্ছা, এই যে সাইন থিটা এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত? 1। তাহলে সাইন থিটা মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1। সাইন থিটার ভ্যালু তো 1 থেকে বেশি হতে পারে না। তাহলে সাইন থিটা যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে n/2 সমান কি হবে? n/2 মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে n/2 লেস দ্যান ইকুয়াল টু 1 মানে কি? n লেস দ্যান ইকুয়াল টু 2। তার মানে n এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 2। n এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। তার মানে বোঝা যাচ্ছে যে n এর 3টে ভ্যালু পসিবলস, একটা হলো 0, একটা হলো 1, একটা হলো 2। ঠিক আছে, n এর 3টে ভ্যালু পসিবল, 0, 1 আর 2। তাহলে আমি কতগুলো ম্যাক্সিমা পাবো? ম্যাক্সিমাম দেখো, তাহলে আমি ম্যাক্সিমা কটা পাবো? নাম্বার অফ ম্যাক্সিমা, টোটাল নাম্বার অফ ম্যাক্সিমা। আচ্ছা, n ইকুয়াল টু 0 জন্য একটা, n ইকুয়াল টু 0 মানে কোনটা? সেন্ট্রাল ম্যাক্সিমা। n ইকুয়াল টু 1 এর জন্য একটা, এটা কি? ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা। এবার n ইকুয়াল টু 1 এর জন্য এই সেন্ট্রাল ম্যাক্সিমার এদিকে একটা ম্যাক্সিমা হবে, আবার সেন্ট্রাল ম্যাক্সিমার এদিকেও একটা হবে। তাহলে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা একটা উপর দিকে হবে আর একটা নিচের দিকে হবে। তাহলে এখানে +-1 দিতে হবে। তার মানে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা কটা? দুটো, একটা হচ্ছে সেন্টার ম্যাক্সিমার উপরের দিকে, একটা সেন্টার ম্যাক্সিমার নিচের হাফে। সিমিলারলি সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাও দুটো, একটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমার আপার হাফে, একটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমার লোয়ার হাফে। তাহলে মোট এখানের জন্য দুটো আর এর জন্য দুটো। আর সেন্ট্রাল ম্যাক্সিমাটা তো আর +-, হয় না, 0 আবার +- কি? ওটা একটাই। তাহলে দুটো দুটো 4টে, আর এই 0 একটা, সেন্ট্রাল ম্যাক্সিমা একটা, 5টা। তাহলে মোট 5টা ম্যাক্সিমা পাওয়া যাবে। Total number, maximum number of possible maxima in this case will be equal to 5. This is very very important MCQ, very very good MCQ. এটা একটা নতুন টাইপের MCQ ডিসকাস করলাম। MCQ নাম্বার 66 দেখো এবার। MCQ নাম্বার 66, এখানে কি বলা আছে? In Young's double slit experiment, how many maximum can be obtained on a screen including the central maxima? একই টাইপেরই প্রবলেম। বলছে যে ম্যাক্সিমাম কতগুলো ম্যাক্সিমা পাওয়া যাবে সেন্ট্রাল ম্যাক্সিমা সমেত on the both side of the central fringe if lambda equal to 2000 angstrom and d equal to 7000 angstrom. তাহলে ম্যাক্সিমার ফর্মুলা আগেরটা ইউজ করব, d sin theta ইকুয়াল টু n ল্যামডা। এখানে d এর ভ্যালু বলে দিয়েছে কত? 7000 অ্যাংস্ট্রম। তাহলে 7000 সাইন থিটা ইকুয়াল টু n ইন্টু ল্যামডার ভ্যালু কত বলেছে? ল্যামডা হচ্ছে 2000। তাহলে ক্লিয়ারলি এখান থেকে ক্যান্সেল হচ্ছে আমার, 2000-এর 3টে 0 কেটে দিলাম। তাহলে হবে কত? সাইন থিটা ইকুয়াল টু n ইন্টু 2/7। একই লজিক এখানেও, যে সাইন থিটা মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে কি? n ইন্টু 2/7 মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে n ইন্টু 2/7 লেস দ্যান ইকুয়াল টু 1 মানে হলো n লেস দ্যান ইকুয়াল টু 7/2। তার মানে n লেস দ্যান ইকুয়াল টু 3.5। দেখো, তার মানে দেখো 3.5টে, মানে হয় 3 হয় n এর ভ্যালু, না 4 হয়, 3.5 তো আর হয় না। তাহলে n এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু তার মানে কত? 3। কেন? n এর ভ্যালু ফ্র্যাকশন হয় না, মনে রাখবে। তাহলে n এর ম্যাক্সিমাম ভ্যালু তার মানে কত হলো? 3। তাহলে n ইজ ইকুয়াল টু, তাহলে কত কত ভ্যালু হবে? 0, 1, 2 আর একটা হলো 3। তাহলে 1 এর জন্য +-1 দুই দিকে, আর 2 নম্বর +-2 আর +-3। তাহলে 2, 2 4 আর 2 6,
আর এই সেন্ট্রাল ম্যাক্সিমাটাকে ধরে নিয়ে 7টা, তাহলে এখানে অ্যান্সারটা হবে ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল ম্যাক্সিমা ইজ ইকুয়াল টু 7। এখানে ম্যাক্সিমাম 7টা ম্যাক্সিমা পাওয়া যাবে। 65 অ্যান্ড 66 কমপ্লিট করলাম। এরপরে ডিসকাস করব আমি এমসিকিউ নাম্বার 72। ওকে, এমসিকিউ নাম্বার 72। লুক অ্যাট এমসিকিউ 72। A ray of light of intensity I is incident on a parallel glass slab at a point A as shown in figure. এটা একটা গ্লাস স্ল্যাব, প্যারালাল গ্লাস স্ল্যাব, ঠিক আছে। টপ সারফেসটার উপর পড়লো লাইট রে এসে, তারপরে এখানে পার্টলি রিফ্লেক্ট করলো আর পার্টলি রিফ্র্যাক্ট করে ভেতরে ঢুকলো। তাহলে ইনসিডেন্ট রেটা কি ছিল? ইনসিডেন্ট রে হচ্ছে আই ইন্টেন্সিটির রে, এটা এ পয়েন্টে ইনসিডেন্ট হলো, তারপরে এখানে আবার সি পয়েন্টে পড়ার পর কী হবে? এখানে আবার রিফ্লেকশন হবে, আর কিছুটা আবার এখানেও রিফ্র্যাকশন হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যেটা রিফ্লেকশন হয়ে গিয়ে পড়লো এ প্রাইম পয়েন্টে, সেটা আবার এখানে আবার ফার্দার রিফ্লেকশন হবে, আর এখান থেকে আবার কিছুটা রিফ্র্যাকশন হয়ে বেরোবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফাইনালি এ বি, আর এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এই যে দুটো রে বেরোলো তারা কিন্তু কোহেরেন্ট, তারা কিন্তু মিট করবে, মিট করার পর কি হবে? ইন্টারফারেন্স হবে। ক্লিয়ার? দে উইল মিট অ্যান্ড উই উইল গেট ইন্টারফারেন্স প্যাটার্ন। কিন্তু বলেছে যে এই দুটো রে মিট করার পর যে ইন্টারফারেন্স হবে, সেই ইন্টারফারেন্সের যে ইন্টেন্সিটি, তার আই ম্যাক্স বাই আই মিন এর রেশিওটা কত হবে? আই ম্যাক্স বাই আই মিন উইল বি ইকুয়াল টু হোয়াট? সো অরিজিনাল যে লাইটটা পড়লো তার ইন্টেন্সিটি ছিল আই। প্রবলেমটাই বলা আছে যে 25% রিফ্লেক্টেড হবে, তাহলে কত পার্সেন্ট রিফ্র্যাক্টেড হবে? 75% রিফ্র্যাক্টেড হবে। তাহলে 25% মানে কত ফ্র্যাকশন হচ্ছে? 25/100 ইজ ইকুয়াল টু 1/4। 1/4 রিফ্লেক্টেড হবে, আর 75% মিনস 75/100 ইকুয়াল টু 3/4, তাহলে 3/4 রিফ্র্যাক্টেড হবে। ভালো করে বোঝো। তাহলে যে রেটা এখানে রিফ্লেক্টেড হলো এ বি, তার ইন্টেন্সিটি কত হবে? হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড রে এ বি? ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড রে এ বি? যদি আমি এটাকে বলি রিফ্লেক্টেড রে এ বি, তার ইন্টেন্সিটি কত হবে? ওকে, ধরে নিচ্ছি যে এটা 1/4, তাহলে আই ছিল অরিজিনাল, তাহলে 1/4 মানে এর ইন্টেন্সিটি কত হবে? I/4। আচ্ছা, এদিকে ঢুকলো, তার ইন্টেন্সিটি কত হবে? 3I/4। এই 3I/4 এর মধ্যে আবার এখানে আবার রিফ্লেকশন হবে, এই রিফ্লেকশনে এটার ইন্টেন্সিটি কত হবে? এই যেটা পড়লো তার আবার 1/4, তার 1/4 মানে 3I/4 ইন্টু 1/4 মানে 3I/16। এখানে পড়ার পর এখানে আবার রিফ্র্যাকশন হবে, এই যে রিফ্র্যাকশন হয়, সেই রিফ্র্যাকশনে আবার কত ফ্র্যাকশন রিফ্র্যাকশন হয়? 3/4। তাহলে এখান থেকে যেটা বেরোবে ফাইনালি, তার ইন্টেন্সিটি কত হবে? 3I/4 ইন্টু 3/4, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 9I/64, ঠিক আছে, 9I/64। তাহলে যে দুটো রে বেরিয়েছে না, যদি এর ইন্টেন্সিটিকে আমি ধরি I1, তাহলে I1 ইকুয়াল টু I/4, আর সেকেন্ড যে রে বেরোলো তার ইন্টেন্সিটি I2 ইকুয়াল টু হচ্ছে 9I/64। তাহলে আমরা জানি ফর্মুলা I max বাই I min, এটা আমাদের ওয়েল নোন ফর্মুলা। I max বাই I min ইজ ইকুয়াল টু √of I1 প্লাস √of I2 ডিভাইডেড বাই √of I1 মাইনাস √I2, ঠিক আছে। This is well known formula. So therefore this will be equal to
I1 means I/4 plus root I2 means 9I/64 divided by root I/4 minus root 9I/64। ঠিক আছে, এবার বাকিটুকু তোমাদের কাজ, রুট আই কে কমন নিয়ে বাদ দিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে যে রেশিওটা আসবে সেটা হলো 49/1 আসবে। ঠিক আছে, 49:1, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আই ম্যাক্স বাই আই মিন উইল বি ইকুয়াল টু 49:1। তাহলে এমসিকিউ নাম্বার 72 ডিসকাস করলাম। এরপরে আসছে এমসিকিউ নাম্বার 87, এমসিকিউ নাম্বার 83 অ্যান্ড এমসিকিউ নাম্বার 87, দুটো এমসিকিউ ডিসকাস করলে আজকে কমপ্লিট হবে আমাদের। দেখো এমসিকিউ নাম্বার 83 বলা আছে, ফিগার হিয়ার শোজ পি অ্যান্ড কিউ অ্যাজ টু ইকুয়ালি ইন্টেন্স কোহেরেন্ট সোর্স এমিটিং রেডিয়েশন অফ ওয়েভলেন্থ 20 মিটার। তাহলে দুটো সোর্স পি আর কিউ বলা হচ্ছে, দুটো সোর্স হলো কোহেরেন্ট সোর্স, আর এই দুটো সোর্সের যে ইন্টেন্সিটি কিন্তু সেম। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে যে জয়নিং লাইন, এটা হচ্ছে ওদের মিড পয়েন্ট, মিড লাইন। ঠিক আছে, ইন্টেন্সিটি সেম। এই লাইনের উপর এইদিকে একটা পয়েন্ট নিলাম আমি এ, আর এইদিকে একটা পয়েন্ট হলো বি। বলা হচ্ছে যে লাইট ইজ ইউজ টু ইলুমিনেট দ্য টু স্লিটস। আচ্ছা আচ্ছা, এটা ভুল হচ্ছে আমার। দ্য সেপারেশন পি কিউ ইজ 5 মিটার। এই পি আর কিউ এর মধ্যে যে সেপারেশন সেটা হলো 5 মিটার, রাইট? অ্যান্ড phase of Q is ahead of the phase of Q is ahead of the phase of P by 90 degree. P আর Q এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। phase of Q is ahead, কে এগিয়ে আছে? কিউটা এগিয়ে আছে কত ফেজে? 90 ডিগ্রি ফেজে। তার মানে সোজা কথা, এই পি আর কিউ এর মধ্যে ফেজ ডিফারেন্স ফাই ইকুয়াল টু π/2। লিড করছে কে? কিউ, আর ল্যাগ করছে কে? পি। তাহলে পি এর থেকে কিউ π/2 ফেজে এগিয়ে আছে, রাইট? আচ্ছা, এ বি অ্যান্ড সি আর দ্য থ্রি ডিস্ট্যান্ট পয়েন্টস অফ অবজারভেশন ইকুইডিস্ট্যান্ট ফ্রম দ্য মিড পয়েন্ট অফ পি কিউ। এই পি কিউ এর মিড পয়েন্টটাকে ধরে নিচ্ছি আমি ও। তাহলে ও থেকে এ এর ডিস্টেন্স, আর ও থেকে বি এর ডিস্টেন্স, আর ও থেকে সি এর ডিস্টেন্স সেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অ্যাট এ বি অ্যান্ড সি উইল বেয়ার দ্য রেশিও। তাহলে এ পয়েন্টে যে রেডিয়েশনটা পাবো আমি, সেটা কিভাবে পাবো? এই পি সোর্স আর কিউ সোর্স, দুটো সোর্স থেকে লাইট এ পয়েন্টে রিচ করবে। এই দুটো সোর্স যেহেতু কোহেরেন্ট, সেহেতু ওরা মিট করার পর এখানে ইন্টারফারেন্স হবে। ইন্টারফারেন্স হওয়ার পর এই পয়েন্টে আমি একটা রেজাল্টেড ইন্টেন্সিটি পাবো। ঠিক একইভাবে বি পয়েন্টেও একটা রেজাল্টেড ইন্টেন্সিটি পাবো। ঠিক একইভাবে সি পয়েন্টেও একটা রেজাল্টেড ইন্টেন্সিটি পাবো। বলা হচ্ছে যে এই তিনটে পয়েন্টের যে ইন্টেন্সিটি, তাদের রেশিও কী হবে? ঠিক আছে, রেশিও অফ দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য 3 পয়েন্টস। সো এমসিকিউ নাম্বার 83, প্রথমে আমি ডিসকাস করব অ্যাট এ পয়েন্টের ইন্টেন্সিটি। দেখো, লুক এট দ্য পয়েন্ট এ। আচ্ছা, এ পয়েন্টে লাইট পি সোর্স থেকে রিচ করবে আর কিউ সোর্স থেকেও রিচ করবে। তাহলে এদের মধ্যে পাথের ডিফারেন্স কত হচ্ছে? পি থেকে এ আর কিউ থেকে এ। তাহলে এটা কাছে, এটা দূরে। তাহলে পাথ ডিফারেন্স কোনটা? পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু পি এ মাইনাস কিউ এ, আর পি এ মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ, ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ মানে কত? 5। তাহলে পাথ ডিফারেন্স ইকুয়াল টু বের হলো 5 মিটার। ওকে, আচ্ছা, এই পাথ ডিফারেন্সকে যদি আমি ল্যামডাতে কনভার্ট করি, তাহলে 5 ইকুয়াল টু লিখতে পারি আমি 20/4। সরি, 5 মানে 20/4। আচ্ছা, অলরেডি আমরা বলে দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু 20 মিটার ওয়েভ লেন্থ। তাহলে 20 মানে ল্যামডা, তাহলে ল্যামডা/4।
তাহলে আমি লিখতে পারি ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4। তাহলে ফেজ ডিফারেন্স কত হলো? এই যে দুটো রে গিয়ে মিট করছে, এই পাথ ডিফারেন্স ল্যামডা বাই 4 হওয়ার জন্য ওদের মধ্যে ফেজের ডিফারেন্স কত হবে? আমরা জানি যে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স মানে ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা ল্যামডা ক্যান্সেল হলো, 2 পাই বাই 4। এটা হচ্ছে তোমার ফেজের ডিফারেন্স মানে পাই বাই 2। ঠিক আছে, পাই বাই 2 হলো ফেজ ডিফারেন্স। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিউ কাছে আছে, এক হচ্ছে ও আগে থেকেই পাই বাই 2 ফেজে এগিয়ে ছিল, আবার কাছাকাছি হওয়ার জন্য আবারও পাই বাই 2 ফেজে এগিয়ে গেল। তাহলে এ পয়েন্টে টোটাল ফেজ ডিফারেন্স কত হবে? এ পয়েন্টে টোটাল ফেজ ডিফারেন্স কত হবে? টেল মি। টোটাল ফেজ ডিফারেন্স অ্যাট এ, নেট ফেজ ডিফারেন্স অ্যাট এ। ওকে, so try to understand the net phase difference at A. কিউ তাড়াতাড়ি রিচ করছে, এই পাই বাই 2 ফেজে এগিয়ে ছিল আগে, তাহলে নেট ফেজ ডিফারেন্সটা কত হচ্ছে আমার এখানে? ফেজ অফ কিউ ইজ গ্রেটার বাই পাই বাই 2 দ্যান পি। কিউ পয়েন্ট অলরেডি পাই বাই 2 ফেজে এগিয়ে ছিল। ক্লিয়ার? এমসিকিউ নাম্বার 83। আচ্ছা, তাহলে নেট ফেজ ডিফারেন্সটা কত হবে? কিউটা অলরেডি পাই বাই 2 ফেজে এগিয়ে ছিল এখানে, আর আরও এক্সট্রা ফেজ ডিফারেন্স হলো পাই বাই 2। তাহলে এই দুটো ফেজ ডিফারেন্স কিন্তু অপোজিট, একে অপরকে ক্যান্সেল করবে। ফলে নেট ফেজ ডিফারেন্স ফাই নেট উইল বি ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখন নেট ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা দেখতেই পারবো যে ওরা সেম ফেজে মিট করছে। সেম ফেজে মিট করলে যদি ধরে নিই আমি যে এই যে সোর্স, এই সোর্সগুলোর ইন্টেন্সিটি যদি ধরে নিই আমি আই, এরো ইন্টেন্সিটি আই আর এরো ইন্টেন্সিটি আই, তাহলে টোটাল ইন্টেন্সিটি ফর্মুলা কি? টোটাল ইন্টেন্সিটি ফর্মুলা আমরা জানি যে আই এ ইকুয়াল টু হবে রুট ওভার অফ আই স্কোয়ার প্লাস 2i স্কোয়ার কস ফাই, কিন্তু ফেজ ডিফারেন্স ফাই 0 হবে মানে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আই স্কোয়ার প্লাস 2i স্কোয়ার মানে 4i স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে তোমার আই এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে 2 আর এখানে 4i স্কোয়ার। ফেজ ডিফারেন্স কত হচ্ছে আমার? 0। ফেজ ডিফারেন্স 0 হওয়া মানে কি? ফেজ ডিফারেন্স 0, তার মানে আই স্কোয়ার প্লাস আই ইন্টু আই, 2 ইন্টু এ ইন্টু বি, 2i স্কোয়ার কস ফাই, তাই তো হওয়ার কথা। আর কিছু বলা আছে কি এখানে? তাহলে ফাইনালি আমি ফেজ ডিফারেন্স যদি 0 হয় তাহলে পেয়ে যাব 2i স্কোয়ার আর 2i স্কোয়ার মানে 4i স্কোয়ার। 4i স্কোয়ারে যদি রুট করি, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে ফর্মুলাটা তো এরকমই হয়, ঠিকই তো লিখছি আমি। তাহলে 2i হবে, 2i, হ্যাঁ 2i। আর পরের কেসটায় কী হবে? যখন আমি বি পয়েন্ট নেব সেম, কিন্তু বি পয়েন্টের ক্ষেত্রে এই দুটো ফেজ ডিফারেন্স যোগ হবে, পাই বাই 2 আর আগের পাই বাই 2 যোগ হওয়ার পর এখন নেট ফেজ ডিফারেন্সটা হবে পাই বাই 2 প্লাস পাই বাই 2 ইকুয়াল টু পাই। এখন ফেজ ডিফারেন্সটা হবে পাই, তখন কিন্তু কস পায়ের ভ্যালু -1, কস পায়ের ভ্যালু -1 হলে কিন্তু আমার হয়ে যাবে এখানে যদি ফেজ ডিফারেন্স বি পয়েন্টের কথা বলছি আমি, বি পয়েন্টের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? ঠিক আছে, প্রথমে ডিসকাস করলাম আমি পয়েন্ট এ। আচ্ছা, তারপর হচ্ছে বি পয়েন্টের ফেজ ডিফারেন্স হলো আমার পাই বাই 2, আর অলরেডি আগে থেকে একটা ফেজ ডিফারেন্স হয়েছিল পাই বাই 2,
তাহলে π/2 প্লাস π/2, নো 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 নো, একটু মিস্টেক হচ্ছে আমাদের, এ বি আর সি, আচ্ছা একটু ভুল হচ্ছে, এইটা এই বি পয়েন্টের ফেজ ডিফারেন্স হবে পাই, হবে পাই, তাহলে পাই ফেজ ডিফারেন্স হওয়া মানে কিন্তু এটা জিরো হয়ে যাচ্ছে, অপোজিট ফেজ মানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমার বি পয়েন্টের ইন্টেন্সিটি কিন্তু জিরো। এ পয়েন্টের ইন্টেন্সিটি কত হলো 2i, আর সি পয়েন্টের ইন্টেন্সিটি কত হবে, পি থেকে সি এর ডিস্টেন্স আর কিউ থেকে সি এর ডিস্টেন্স সেম, ফলে এক্সট্রা কোনো পাথ ডিফারেন্স তৈরি হবে না, ফলে এই পাথের জন্য কোনো ফেজ ডিফারেন্স তৈরি হবে না, যে ফেজ ডিফারেন্সটা আগে থেকে ছিল সেটাই থাকবে, আগে থেকে ফেজ ডিফারেন্স ছিল π/2, তাহলে ফেজ ডিফারেন্স π/2ই থাকবে, cos π/2 হলো 0, তার মানে আই সি উইল বি ইকুয়াল টু 0 হয়ে যাওয়ার জন্য হয়ে যাচ্ছে আমার √2 i² প্লাস i², এটা 0 হয়ে গেল, তো 2i² মানে √2i, তো রেশিওগুলো কী হবে দেখো, therefore the ratio will be equal to this, ratio IA is to IB is to IC equal to 2i is to √2i is to 0, ঠিক আছে। এবার হিসাব করে নেবে তোমরা, যেটার সঙ্গে অ্যান্সার মিলবে মিলবে। তাহলে মোটামুটিভাবে সমস্ত এমসিকিউগুলো ডিসকাস করলাম, আশা করছি তোমাদের প্রবলেম হবে না। তোমরা প্রত্যেকে কিন্তু এমসিকিউ সলভ করছো না, একদমই তোমরা অনেকেই আছো, অনেক কজন আছো যারা সিরিয়াস নও, মানে টোটাল আমাদের যদি প্রায় যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে মাত্র মানে সেই এখন দেখছি সিরিয়াস স্টুডেন্ট নেই বললেই চলে। তাই আমি চাইছি যে তোমরা সবাই একটু সিরিয়াস হও, যারা ভাবছো যে এমনি এমনি নিট হয়ে যাবে তারা কিন্তু ঘুমিয়েই থাকবে, নিট পার হয়ে যাবে, সেজন্য আর সময় নেই। আমি এমসিকিউ শিট দিচ্ছি, তোমরা দেখছো কিন্তু সলভ করছো না, অ্যান্সারও সেন্ড করছো না, কিছুই করছো না, তার মানে ধরে নেওয়া যায় যে তোমরা পড়ছো না। এর আগের বছর নিট দিলে হলো না, তবুও দ্বিতীয় বছর এবার নিট দেবে, তবুও তোমাদের মানে মনে হচ্ছে যেন তোমরা এটা ফার্স্ট টাইম নিট দিচ্ছ, কোনো সিরিয়াসনেসই নেই। যদি এরকম চলতে থাকে তাহলে আমি বলে দিচ্ছি যে এই নিট দিতে বসাই হবে ফালতু, মানে জাস্ট নিট পরীক্ষা দিতে বসাই হবে, কাজের কাজ কিছু হবে না। আমি শুরুতেই বলেছিলাম যে নিট পরীক্ষা দিতে হলে পরিশ্রম করা মানসিকতা থাকতে হবে। যারা ফাঁকিবাজ, পড়তে চায় না, তাদের নিট পরীক্ষার জন্য ভাবাই উচিত নয়, যে নিট দেবো এই জিনিসটা মাথায় ঢোকানোই উচিত নয়। নিট পরীক্ষা তাদেরই জন্য যারা প্রচণ্ড পরিশ্রমী, যারা প্রচণ্ড পড়াশোনা করতে পারে, তাদের জন্য। শুধু স্বপ্ন দেখব আর পরিশ্রম করবো না, সেটা তো হতে পারে না। আমি স্বপ্ন দেখব ডাক্তার হব, হ্যাঁ মেডিকেলে র্যাঙ্ক করব, অথচ আমি পরিশ্রম করব না, এটা কিন্তু হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। সেজন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা সেকেন্ড টাইম নিট দিচ্ছ অথচ কোনো সিরিয়াসনেসই নেই এখন পর্যন্ত, তাদের রিকোয়েস্ট করব যে তোমাদের যদি নিট দেওয়ার মানসিকতা না থাকে, পরিশ্রম করার মানসিকতা না থাকে, তাহলে নেক্সট টাইম আর নিটের জন্য ভেবো না। নেক্সট টাইম নিট ছেড়ে দিয়ে অন্য কিছু চিন্তাভাবনা করো, কারণ নিট পরীক্ষা ভীষণ ভীষণ ডিফিকাল্ট পরীক্ষা। এর জন্য আদা জল খেয়ে পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা খাটুনি খাটতে হবে, দিন রাত পড়তে হবে, তবেই নিট পাওয়া যাবে। দিনে 1 ঘন্টা, দুদিন পর 2 ঘন্টা করে পড়ে কোনো লাভ হবে না। ওকে, আমি আর একটা এমসিকিউ সেট পাঠিয়েছি ওয়েব অপটিক্স থেকে, এমসিকিউ সেট 4। 2 দিন সময় দেব, তারপরে এমসিকিউ সেট 4-এর অ্যান্সারটাও নেব আমি। এটাই আমাদের লাস্ট এমসিকিউ সেট ফ্রম ওয়েব অপটিক্স। তারপরে আমি অলরেডি ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টারটির 2টো লেকচারে কমপ্লিট করে দিয়েছি ডিসকাশন। আমি তোমাদের বলবো যে ওই লেকচারের ভিডিওগুলো এখন দেখতে শুরু করো এবং ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টারটি তোমরা পড়তে শুরু করো। এই এমসিকিউ সেটটা আমাদের কমপ্লিট হয়ে গেলেই ওয়েব অপটিক্স থেকে আমরা বেরিয়ে যাব। তারপরে আমি তোমাদের ওই ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টার থেকে এমসিকিউ সেট সেন্ড করব। So okay students, that's all for today's class. Thank you everybody.